কোএফিসিয়েন্ট অফ কনসলিডেশন পি হচ্ছে করসপন্ডিং টাইম, আর এইচডিআর হলো ড্রেনেজ পাথের লেন্থ। এর উপর বেসিস করে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, দেখো। The time required for 50% consolidation, এখানে 50% consolidation মানে ডিগ্রি অফ কনসলিডেশন, অর্থাৎ ইউ হচ্ছে 50% of a 25 millimeter thick clay layer। clay layer এর thickness কত? 25 millimeter, that 1 inch, drained at both top and bottom, মানে উপরেও ড্রেনেজ আছে নিচেও ড্রেনেজ আছে, তাহলে আমরা একে বলবো ডাবল ড্রেনেজ। ইন দ্য ল্যাবরেটরি, যে একটা ল্যাবরেটরিতে ইজ 2 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ ল্যাবরেটরিতে তুমি একটা কনসলিডেশন টেস্ট করলা, যার উপরে ড্রেনেজ নিচেও ড্রেনেজ থাকবে, ক্লে লেয়ারের হাইট হচ্ছে, স্যাম্পল হাইট হলো 25 mm, এটা 50% কনসলিডেশন, অর্থাৎ 50% পানি বের হয়ে যেতে সময় লাগে 2 মিনিট 20 সেকেন্ড। এখন বলা হচ্ছে একই ক্লে, মানে সেম ক্লে যদি এখানে ল্যাবে যে প্রেসার দিছো সেম প্রেসার যদি ফিল্ডে দাও, আর ফিল্ডে যদি ক্লে লেয়ারের থিকনেস 3 মিটার হয়, তাহলে ওই 50% কনসলিডেশন হতে কত সময় লাগবে? যেমন বলা হচ্ছে হাউ লং ইন ডেজ, মানে কতদিন লাগবে, উইল ইট টেক ফর এ 3 মিটার থিক ক্লে লেয়ার, 3 মিটার মানে প্রায় 10 ফিটের মতো, অফ দ্য সেম ক্লে, মানে একই ধরনের ক্লে, ইন দ্য ফিল্ড। স্যার ক্লাসটা রেকর্ড করেন স্যার, ক্লাস রেকর্ড হচ্ছে না স্যার। আগে বলবা না, আমি তোমাদেরকে বলছি যে আমাকে একটু শুরুতে মনে করাই দিতে যে ক্লাস রেকর্ডের কথা মনে থাকবে, বলতে হবে, কেমন? প্রতিদিন ক্লাস শুরু করার আগে বলবা এখন রেকর্ড হবে, শিওর। ঠিক আছে? ওকে স্যার। যেটুকু বলছি ওইটুকু আর এখন দরকার নাই, তো এটা প্রশ্নটাই, কেমন? তারপরে আবার বলি, শোনো। যে ল্যাবরেটরিতে একটা স্যাম্পল যার থিকনেস হচ্ছে 25 মিলিমিটার, যার উপরে ড্রেনেজ আছে নিচেও ড্রেনেজ আছে, তাহলে এটা ডাবল ড্রেনেজ। এটার 50% কনসিডারেশন হতে সময় লাগে 2 মিনিট 20 সেকেন্ড। এখন বলা হয়েছে হাউ ডেজ will it take for 3 meter clay layer in this of the same clay in the field under the same increment to reach 50% consolidation, অর্থাৎ একই সয়েলের যদি ফিল্ডে 3 মিটার ডেপথে থাকে, একই প্রেসার যেটা ল্যাবে দিছি সেম প্রেসার যদি ফিল্ডে অ্যাপ্লাই করি, তাহলে 50% কনসলিডেশন হতে কত সময় লাগে? এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দিছে ফিল্ডের ক্ষেত্রে, সেটা হলো ইন দ্য ফিল্ড there is a rock layer at the bottom of the clay, অর্থাৎ ক্লে লেয়ারের নিচে একটা রক আছে, আর রক লেয়ার থাকলে একে আমরা ধরি ইমপারভিয়াস, অর্থাৎ এদিক দিয়ে কোনো পানি পাস করবে না। তাহলে ফিল্ডের ক্ষেত্রে এটা তখন কত ড্রেনেজ? সিঙ্গেল ড্রেনেজ। আর ল্যাবের যে স্যাম্পল সেটা হলো ডাবল ড্রেনেজ। তাহলে আমরা এর আগে পড়ে আসছি ডাবল ড্রেনেজ যদি হয় তাহলে এইচডিআর হবে কত? থিকনেসের হাফ। আর যদি সিঙ্গেল ড্রেনেজ হয় তাহলে এইচডিআর যা থিকনেস হতা। এই অঙ্কে এটাই হচ্ছে বেশ মেইন জিনিস। তারপর আমরা দেখো অঙ্কটাতে যাই। অঙ্কটাতে দেখো সূত্র কি? সূত্র হলো টি ভি সমান সিভি টি বাই এইচ ডি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা হচ্ছে এটা, এখানে যেহেতু ল্যাব আছে এই জন্য ল্যাব লেখা হয়েছে। সেম সয়েলের জন্য তুমি ফিল্ডে করলে একই জিনিস আসবে, কারণ সয়েল তো একটা, তার সিবি ভ্যালু একটা হবে, কিন্তু ল্যাবের সময় ফিল্ডের সময় আলাদা হবে। ল্যাবের ড্রেনেজ পাথ ফিল্ডের ড্রেনেজ পাথ আলাদাও হতে পারে, সেম হতে, সেটা কন্ডিশনের উপর নির্ভর করে। তাহলে এখন আমরা যদি দুইটা ইকুয়েট করি, টি ল্যাব দেওয়া আছে 2 মিনিট 20 সেকেন্ড, তাহলে আমরা ওকে যদি সব সেকেন্ডে নিই তাহলে এটা বলে 140 সেকেন্ড, এটা হবে 140 সেকেন্ড ল্যাবেরটা। আর ল্যাবে যেহেতু বলা হচ্ছে ডাবল ড্রেনেজ, মানে টপ এবং বটমে ড্রেন হবে পানি, তাহলে আমরা জানি ডাবল ড্রেনেজ হলে এইচডিআর হবে থিকনেসের হাফ। আমার থিকনেস হচ্ছে 25 মিলিমিটার, তো ওকে যদি আমি মিটারে নিই, যেহেতু ফিল্ডের ডায়ামিটার আছে মিটার, এটাকে
দুইটা একই ইউনিটে নিতে হবে, এটা মিটারে নিলে এটাও মিটার নিতে হবে, আর এটা যদি তোমার মিলিমিটার থাকে তাহলে এটাও মিলিমিটার নিতে হবে। তো আমরা একে 1000 দিয়ে ভাগ দিয়ে মিটারে নিয়েছি, তো হচ্ছে 0.025। যেহেতু ল্যাবরেটরিতে ডাবল ড্রেনেজ, তাহলে টোটাল থিকনেসের হাফ হবে এইচডিআর, অর্থাৎ 0.025 ডিভাইডেড বাই 2, আর স্কোয়ার তো সূত্র থেকে আসবে। তদ্রূপ ফিল্ডের ক্ষেত্রে এটা যেহেতু সিঙ্গেল ড্রেনেজ, সুতরাং এইচডিআর হবে থিকনেস অফ দ্য ক্লে লেয়ার ইন দ্য ফিল্ড, অর্থাৎ ক্লে লেয়ার থিকনেস ফিল্ডে হচ্ছে 3। এই জন্য এখানে 3 বসেছে, মানে 3 বসে। আর যদি বলা হতো ফিল্ডও কি উপরে নিচে স্যান্ড লেয়ার আছে, তাহলে এটা 3/2 হতো, তখন ডাবল ড্রেনেজ। এইটুকু ডিফারেন্স। তাহলে এইখান থেকে আমরা টি ফিল্ড পাবো, কোন ইউনিটে পাবো, এইখানে এটা যে ইউনিট বসাইছি সেই ইউনিট, অর্থাৎ এটা সেকেন্ড বসাইছি, এটা সেকেন্ডে পাবো। উত্তর আমাকে চাইছে ডেতে, তাহলে এটা ডেতে কনভার্ট করতে হবে, আর যদি মান্থে চায় মান্থে কনভার্ট করতে হবে, ইয়ারলি চাইলে ইয়ারে কনভার্ট করতে হবে। এই হচ্ছে অঙ্ক, কিছুই না, স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক। সূত্রটা মনে রাখতে হবে, টি ভি সমান সিবি টি বাই ডি স্কোয়ার। এইখান থেকে যেটা মানে যে জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে এইচডিআর, অর্থাৎ ড্রেনেজ পাথের ভ্যালু কত বলবে, এটা কি টোটাল থিকনেস বলবে না এর হাফ বলবে, আর বাকিগুলো সেম। তাহলে এইটা সম্বন্ধে কোনো প্রশ্ন আছে বলো। হ্যালো, এই শুনতেছো না? জি স্যার, শোনা যাচ্ছে। এটা এই ধরনের অঙ্ক, এটা তো এক্সারসাইজ কি বলে, এক্সাম্পল আছে এক্সারসাইজে, এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখবে। তোমাদের কাছে বই থাকলে তো ভালো, না থাকলে নেট থেকে ডাউনলোড করে নিও বিএম দাসের বইটা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা অঙ্কতে যাচ্ছি, দেখো। এটা হলো এক্সাম্পল 4। এই অঙ্ক তোমরা করে আসছো, আগে আমি একটু করেছি একই ধরনের। এইখানে ছবিতে দেখো সেটেলমেন্ট বের করতে বলা হয়েছে কিসের, ক্লে লেয়ারে। কেমন, কোথার থেকে, এইখানে দেখো এইখানে একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের লোডের জন্য কতটুকু সেটেল করবে সেটা। এটা হচ্ছে তোমার কলাম, এটা হচ্ছে ফাউন্ডেশন। কলামের লোডটা কনসেন্ট্রেটেড 200 ফিট চলে আসতেছে, ফাউন্ডেশনের সাইজ দেওয়া আছে 5 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ স্কোয়ার ফাউন্ডেশন। তোমার তোমার সামনে এবং পারপেন্ডিকুলার টু দা স্ক্রিন হলো 5 ফিট, মোট 25 স্কোয়ার ফিট। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে ক্লেটা কি নরমালি কনসোলিডেটেড। তাহলে সেটেলমেন্ট কত হবে, কিসের জন্য, এই যে এই লোডের জন্য। এটা এটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যেমন তোমার একটা বিল্ডিং এর কলাম থেকে এখানে লোড আসছে, তো এখানে সয়েল প্রোফাইল হচ্ছে এরকম, সয়েলটা এই ধরনের, যেহেতু ক্লে আছে এবং এটা স্যাচুরেটেড, তাহলে এটা কি লোড দিলে ক্লেটা বসবে, কতটুকু বসবে সেটা তোমাকে বের করতে বলা। তাহলে দেখো ছবিতে, দেখো এখানে কি আছে, কনসেন্ট্রেটেড লোড আছে 200 কিপ, ফুটিং সাইজ দেওয়া আছে, ফুটিংটা ডাউন থেকে কত নিচে, 5 ফিট নিচে ডেপথ অফ ফুটিং, এবং 10 ফিটের একটা বালির লেয়ার আছে, স্যান্ড, এটা ড্রাই, কারণ ওয়াটার টেবিল এর নিচে, এখানে ওয়াটার টেবিল। তাহলে বালির ড্রাই ইউনিট ওয়েট দেওয়া আছে। তারপরে এইখানে আছে কিসের, স্যান্ডের, যেহেতু পানির নিচে এই স্যান্ড লেয়ারটা, এই জন্য এটা স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে। আবার প্লেটও কি পানির নিচে, এই জন্য স্যাচুরেটেড ইউনিট দেওয়া আছে। তিনটা ইউনিট ওয়েট দেওয়া আছে। এক্সট্রা কি দেওয়া আছে, ক্লে লেয়ারের ইনিশিয়াল ভয়েড রেশিও এবং লিকুইড লিমিট ভ্যালু দেওয়া আছে। এখন বলা হয়েছে এই ক্লে লেয়ারটা হচ্ছে নরমালি কনসোলিডেটেড, তাহলে এই লোডিং কন্ডিশনে সেটেলমেন্ট কত হবে। তাহলে আমাকে সেটেলমেন্ট করতে হলে কি করতে হবে, সেটেলমেন্ট নরমালি কনসোলিডেশন সেটেলমেন্টের ইকুয়েশন জানতে হবে, সেটা আমরা জানি, সেটা কি এটা।
সেই ইকুয়েশনটা হচ্ছে এই যে প্রথম উপরে যে ইকুয়েশনটা লেখা আছে এটা হচ্ছে সেটেলমেন্ট ফর নরমালি কনসলিডেশন ক্লে। এখানে সিসিটা আমি বের করব, ওই লিকুইড লিমিট আমাকে দেওয়া আছে সেই সূত্র দিয়ে দেখো 0.009 লিকুইড লিমিট -10, এখান থেকে সিসি পাবে। এইচ তোমাকে দেওয়া আছে, এইচ হলো 10 ফিট ক্লে লেয়ারের থিকনেস। E0 তোমাকে দেওয়া আছে, বাকি থাকতেছে সিগমা জিরো প্রাইম ওভারবার্ডেন প্রেসার এবং স্ট্রেস ইনক্রিমেন্ট, এই দুইটা। তাহলে প্রথম আসো সিগমা জিরো প্রাইম ওভারবার্ডেন প্রেসার কিভাবে বের করবে এফেক্টিভ, এগুলি তোমাদেরকে আগে বলে দিছি গত ক্লাসে বা আগে, এবং তোমার স্যারও পড়াবে। তারপরও আমরা একটু দেখাই যে এখানে একটু খেয়াল করে না, 10 হচ্ছে প্রথম যে বালি বললাম ড্রাই বালি, তার থিকনেস 10, ড্রাই বালির ইউনিট ওয়েট হলো 100 পিসিএফ। তাহলে গামা জেড হলো এফেক্টিভ স্ট্রেস, গামা ইন্টু জেড। আর পানির নিচে হবে গামা প্রাইম ইন্টু জেড, এটা হচ্ছে গামা প্রাইম, এটা হচ্ছে গামা প্রাইম। অর্থাৎ 120 হলো স্যাচুরেটেড ইউনিট ওয়েট অফ স্যান্ড মাইনাস ওয়াটার ইউনিট ওয়েট মাল্টিপ্লাইড বাই ডেপথ। আর যেহেতু ক্লে লেয়ারটা উপর উপর দোনো দিকেই পানি বাইর হয় সাধারণের জন্য, ক্লে লেয়ার যখন সেটেলমেন্ট বলবে তখন সেন্টারে ধরতে হবে। এই ক্ষেত্রে সেন্টারে ধরতে হবে, এই জন্য এটাকে 5 ধরা হয়েছে, মানে 10 এর অর্ধেক 5। আর ইউনিট এটা গামা স্যাচুরেটেড, এটা গামা ডাব্লিউ। স্যার 5 আরেকবার একটু বলবেন? হ্যাঁ, স্যার 5 কেন হইছে? 5টা জি 5 স্যার। এটা হলো সেন্টারে, ক্লে লেয়ারের সেন্টার। ক্লে লেয়ার আমি দেখাচ্ছি, ক্লে লেয়ার কত ছিল, 10 ফিট না? জি স্যার। ক্লে লেয়ার 10 ফিট ছিল, দেখো আগের স্লাইডে যাও। এই যে ক্লে লেয়ার কত, এখানে 10 ফিট। তাহলে এখানে যখন সেটেলমেন্ট আমরা কনসিডার করব এইসব ইকুয়েশন দিয়ে, তখন এটা সেন্টারে ধরতে হবে। সেন্টারে কত হবে, 5, 10 এর অর্ধেক কত, 5। এই জন্যই এই ভ্যালুটা 5 ধরা হয়েছে। জি স্যার। তাহলে এখন সিগমা জিরো প্রাইম পেলা, আর থাকে তোমার কি ডেল সিগমা প্রাইম। ডেল সিগমা প্রাইম হলো লোড ডিভাইডেড বাই এরিয়া। লোড হচ্ছে 200 কিপ, এরিয়া হচ্ছে 5 ফিট ইন্টু 5 ফিট, অর্থাৎ 25 দিয়ে ভাগ দিলে চলে আসবে এটা কেমন, 200 কিপ ডিভাইডেড বাই 25, 20। ও এখানে একটু ইয়ে আছে দেখো, এরিয়া বলতে 5 না, কিন্তু এরিয়া এখানে কি দেখো 25 স্কোয়ার, এটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাই, ছবিতে দেখো, ওদেরকে বলতে বলে ছবির দিকে তাকাও। এখানে কত, ফুটিং সাইজ 5, আর সেন্টার যখন হবে তখন এখানে এরিয়াটা কত হচ্ছে, 25 ইন্টু 25। কারণ এই লোডিংটা আমরা ধরে নিই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিস্ট্রিবিউশন হয়, অর্থাৎ 2:1। এদিকে 2 থাকলে এদিকে 1, ঠিক আছে? তাহলে এখান থেকে এই সেন্টার পর্যন্ত কত, এদিকে 5, এদিকে 10, এই সেন্টারে 5, 20। তাহলে এদিকে যদি 20 হয়, তাহলে এইখান থেকে এটুকু হলো 10, এই জন্য এটা 10, আর এটা হলো 10, আর সেন্টার হলো 5, তাহলে যোগ দিলে হয় কত, 25। অর্থাৎ প্লে লেয়ারে 25, এই লেন্থে এইরকম একটা স্কোয়ারে পারপেন্ডিকুলার থাকবে, এই এরিয়াতে এই লোডটা পড়বে। কারণ ওইখানে যে লোডটা পড়বে সেটা ধরতে হবে। ধরলে এখন তোমার স্ট্রেসটা আসবে কত, 1 ডিভাইডেড বাই 25 স্কোয়ার। সেখান থেকে তুমি ডেল সিগমা প্রাইম পেয়ে যাবা। ডেল সিগমা প্রাইম পেয়ে গেলে তো আমি সব ডাটা পেয়ে গেলাম। এখন আমার কাজ কি, এই যে ভ্যালুগুলি বসাই দিবা, সিগমা সি, এইচ, E0, ডেল সিগমা জি প্রাইম, সিগমা জিরো বার বসাই দিলে তোমার কিসে আসবে রেজাল্টটা, এইচ যে ইউনিটে সেই ইউনিটে আসবে।
তারপরে তুমি একে যদি ইঞ্চিতে নাও ইঞ্চিতে কনভার্ট করবা, কেমন ফিটে হলে এইচ ফিটে থাকলে ফিটে থাকবে। কিছু কম্পোনেন্ট গুলো তোমাকে বের করা জানতে হবে। সিসি কিভাবে বের করব, ই জিরো তো দেওয়াই থাকে, ডেল সিগমা জিরো প্রাইম, ডেল সিগমা প্রাইম, এগুলো কিভাবে বের করব এগুলো একটু জানতে হবে। তাহলে এই দুটো অঙ্ক গেল, এবং এই অঙ্ক সিমিলার অঙ্ক এক্সারসাইজে আছে, সেগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন আসো আমরা অন্য একটা জিনিস দেখবো। স্যার একটু একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার ওখানে তো স্যার আসলে ওয়ান ওয়ে ড্রেনেজ ছিল, কারণ নিচে তো দেখলাম একটা রকের মতো একটা লেয়ার। দেখলাম কি, এটা তো বলে নেই কিছু, না বলা থাকলে ডাবল ড্রেনেজ ইয়ে হতো। এইখানে শোনো, এই যে ডাবল ড্রেনেজ সিঙ্গেল ড্রেনেজ, এই যে ইকুয়েশনটা যেটা দেখতেছো, এই যে এসসি সমান সিসিএইচ, এই ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবা না, ওইটা অ্যাপ্লাই হবে ওই যে টিবিসিবি যে ইকুয়েশনটা আছে সেইখানে। বুঝা গেছে? জি স্যার। এইখানে ফুল ডেপথের হাফ ধরে নিতে হবে। আচ্ছা, এখন আমরা আসি অন্য একটা জিনিস, সেটা হচ্ছে মেথডস ফর অ্যাক্সিলারেটিং কনসলিডেশন সেটেলমেন্ট। এর থেকে বোঝা যাচ্ছে যে কনসলিডেশন সেটেলমেন্ট হতে যে সময় লাগবে, সেই সময় থেকে যদি আমি আরো আগে এই কনসলিডেশনটা করে ফেলতে পারি, তাহলে এই যে করব যে পদ্ধতি, তাকে তার জন্য কিছু মেথড আছে, এটা এই মেথডগুলো আমরা আলোচনা করি। যেমন কোনো একটা প্লে লেয়ার নর্মালি যে লোড আছে তার উপরে আমি 10 তলা বিল্ডিং দিলে, তার নর্মালি যদি সেটেলমেন্ট হতে সে 2 বছর লাগে, যেমন ওই পরিমাণ লোডে, তাহলে আমি আমার ধরো 1 বছর পরে বা 6 মাস পরে বিল্ডিং করতে হবে, আমি লোন পাচ্ছি বা কোনোখান থেকে আমার টাকা আসছে, আমি করতে, নাহলে টাকা ল্যাপস হয়ে যাবে, তো আমি কি 2 বছর বসে থাকবো? না। সেই জন্য কি করতে হয়, ওই পিরিয়ডটাকে 2 বছরকে যদি আমি 2 মাস বা 3 মাসে নিয়ে আসতে পারি, এটা কিছু পদ্ধতি আছে, একে বলে অ্যাক্সেলারেটিং কনসলিডেশন সেটেলমেন্ট, মানে সেটেলমেন্ট আমি আগেই করে ফেলবো, তারপর ওই লোড দিলে আর তখন আর এটা সেফ সাইডে থাকবে। এই জন্য এর মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্যান্ড ড্রেন আর একটা হচ্ছে প্রি ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন। দুইটা মেথডে আমরা কি করতে পারি, achieve pre-compression অর্থাৎ settlement before the construction of precise foundation। একটা ফাউন্ডেশন দেওয়ার আগে, মানে ওই লোডে যতটুকু সেটেলমেন্ট হতো তার আগে আমরা এই জিনিসটা করে ফেলতে পারবো। আর করে ফেলতে পারলে ওই সময় আমার স্ট্রাকচার বিল্ড আপ করতে কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা দেখি জিনিসটা কি। স্যান্ড ড্রেন বলছে, স্যান্ড ড্রেনস আর কনস্ট্রাক্টেড বাই ড্রিলিং হোলস through the clay layers in the field at regular intervals। অর্থাৎ রেগুলার ইন্টারভেলে তুমি কি করবা, একটা হোল করবা। এবং এই জিনিসটা ছবি দেখো, ছবি দেখলে আর এগুলি পড়ার দরকার না, আমি বলছি তুমি শোনো। দেখো এইখানে দেখো, এই যে দেখো, এই যে চিকন চিকন একটু ব্রাইট যেগুলি আছে, এগুলি সব হলো স্যান্ড রেড, ঠিক আছে? আর এগুলি সব স্যান্ড ভার্টিক্যাল কলামগুলো, আর এই পাশে এর পাশে যেগুলো আছে এগুলো পুরোটা হলো ক্লে লেয়ার। এখন দেখো, আমার এই ক্লে লেয়ারে আমি কি করব, ওই একটা রেগুলার ইন্টারভেল অর্থাৎ রেগুলার স্পেসিং এ একটা হলো পাইপ ঢুকাইবো এর ভিতরে। হলো পাইপ ঢুকানোর পরে কি হবে, ভিতরে ক্লে থাকবে, এবং ওই ক্লেটাকে আমি পানি দিয়ে নরম করবো, স্লারি করে পাম্প করে বাইর করে বের করে এখানে আমি কি করব, এই জায়গায় এখন এটা একটা হোল হবে, বাইরে কি আছে, স্টিলের পাইপ আছে, এই জন্য মাটিটার হোলে ইয়া করবে না, চাপবে না। তখন ওই হোল আমি ব্যাকফিল করব, মানে ওই হোলটা পুরাবো কি দিয়ে, দানাদার বালি দিয়ে, অর্থাৎ সিলেট স্যান্ড মোটা বালি দিয়ে এটা ফিল আপ করবো। ফিল আপ করার পর আমি ওই পাইপটা উঠে ফেলবো। পাইপটা উঠাই ফেললে তখন কি হবে, এদিকে ক্লে আছে আর এদিকে বালি আছে, ঠিক আছে? একদম এইরকম সব হয়ে গেল, তখন এই বালিটাকে তখন আমরা বলবো স্যান্ড ড্রেন বা ভার্টিক্যাল ড্রেন। স্যান্ড ড্রেন বা ভার্টিক্যাল ড্রেন এটা কিভাবে কাজ করে দেখো, ধরো এইখানে একটা পানি আছে, এখানে পানি আছে ক্লে লেয়ারের নিচে,
যদি তোমার এই স্যান্ড ড্রেনটা না থাকতো, তখন কি হতো, এই পানিটাকে পুরো এতটুকু পথ অতিক্রম করে আইসা বের হতে হতো। তার অনেক সময় লাগে। এখন ইটা থাকাতে এবং পাশে ইটা এবং পাশে এই দুইটা থাকাতে সে কি করে, এদিকে শর্ট ডিস্টেন্সে চলে যায়। একে বলে রেডিয়াল ড্রেনেজ। শর্ট ডিস্টেন্স চলে যায়, এদিক দিয়ে যেহেতু বালি পারমেট হয়েছে, তাড়াতাড়ি উপরে উঠে চলে আসে। তাহলে এতে করে হয় কি, পুরোটুকু নিচ থেকে যেখানে সময় বেশি লাগতো, ক্লে লেয়ারে হয়তো এগুলি তাড়াতাড়ি পানি বের হবে, কিন্তু নিচের পোর্শনে পানি বের হতে অনেক সময় লাগে। সেই পানিটা বের হওয়ার জন্য আমি এই যে ভার্টিক্যাল স্যান্ড ড্রেন ইউজ করি। এবং এই পানিটা বের হওয়ার জন্য আমাকে কি করতে হয়, এখানে লোড দিতে হয়, একে বলে প্রি লোড। এই লোড দিলে এই পানিতে এক্সট্রা ফ্লোরাইড প্রেসার ডেভেলপ করবে এবং ওই পানি কি করবে, ওই প্রেসারে এদিক দিয়ে বের হয়ে চলে আসবে। তাহলে যে পানি বের করতে আমার 2 বছর 3 বছর লাগতো, সেই পানি আমার 2-3 মাসে বের হয়ে চলে আসবে। এই প্রসেসটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেটিং কনসলিডেশন সেটেলমেন্ট। অর্থাৎ পানিটা বের হয়ে তাড়াতাড়ি বের করে নিয়ে আসে। এবং এই পদ্ধতিতে যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হচ্ছে এখানে, সেটা হচ্ছে স্যান্ড ড্রেন। স্যান্ড ড্রেন ইউজ করতে হলে কি করতে হবে, মাটিতে গর্ত করতে হবে, হোল করতে হবে, সেই মাটি আবার ব্যাকফিল করতে হবে, এবং এটা অনেক সময় সাপেক্ষ। ঠিক আছে, একটু চিপ, লেস কস্টলি, কিন্তু সময় লাগবে। আচ্ছা, এখন এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে তোমার প্রি ফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন। এই স্যান্ড ড্রেন সম্বন্ধে দেওয়া আছে, দেখো এখানে একটু ছবি আছে। ছবিতে আমরা তোমাকে যেটা দেখাইছি, এই যে এটা, এই যে ছোট যে ডার্ক যেটা দেখতেছো, এটা হলো ভার্টিক্যাল ড্রেন। আর এই যে চারিদিকে যেটা দেখতেছো, এটা এনসার্কেল করা আছে, এই যে হেক্সাগনকে। এই সার্কেল মানে এইখান থেকে পানিগুলো এদিকে যাবে, এইগুলি সব পানি এটার মধ্যে আসবে, রেডিয়াল। এই যে সেটা এখানে দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। আর নিচেরটা এই যে এটা হলো স্যান্ড ড্রেনের ডায়ামিটার। তো পানিগুলি কি করে, এইখান থেকে এদিকে আসে, এখান থেকে এদিকে আসে, সব এদিকে এদিকে আসে, উপর দিয়ে চলে আসে। এখন এই স্যান্ড ড্রেন বিভিন্নভাবে বসানো যায়, রেক্টেঙ্গুলার, ট্রায়াঙ্গুলার। যেমন এইখানে দেখো, এটা ট্রায়াঙ্গুলার প্যাটার্ন, এই যে দেখো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গুলার প্যাটার্নে বসানো আছে। ইচ্ছা করলে তুমি স্কোয়ার প্যাটার্নে বসাতে পারো, মানে এর নিচে একটা, এর নিচে একটা, এইভাবে বসানো যায়। দুইটা সিস্টেমে করা যায়। তাহলে এইভাবে এটাকে বলা হয় যে এই এরিয়ার থেকে পানি এখানে আসবে, আবার এটা দিলে এইভাবে সমস্ত এরিয়া থেকে পানি চলে আসবে। এটা হচ্ছে ভার্টিক্যাল ড্রেনের ক্ষেত্রে। এখন আসো এই যে কিভাবে হোল করে, এটা দেখানো হচ্ছে। হোল করে, হোলে একটা ভিতরে মাটিটা উঠে বালি দিয়ে দেওয়া হয়। এখন আসো প্রি ফেব্রিকেটেড ভার্টিক্যাল ড্রেন, অর্থাৎ এই জিনিসটা কি করা হয়, এই জিনিসটা আগে ফ্যাক্টরিতে বানিয়ে ফেলা হয়। কেমন বানিয়ে ফেলা হয়, এটা কি ধরনের, এটা এটা বানানো হয়, এই যে দেখো সিনথেটিক পলিমার, সিনথেটিক পলিমার থেকে এটা বানানো হয়। সিনথেটিক পলিমার বলতে পলিপ্রোপাইলিন এন্ড হাই ডেনসিটি পলিইথিলিন, এই দুইটার মিক্সনে তৈরি করা হয়। এবং এটাকে একটু জিওটেক্সটাইল দিয়ে কি করা হয়, এনক্লোজ করা হয়। এবং এটা চ্যানেলের মতন, দেখো ছবিতে যদি দেখো, এখানে দেখো, এইখানে দেখো, এই যে এটা কিন্তু পলিপ্রোপাইলিন, একটা প্লাস্টিক জাতীয় ম্যাটেরিয়াল, একটু হার্ড। আর এটা হলো জিওটেক্সটাইল, জিওটেক্সটাইল দিয়ে একে একে কভার করে দেওয়া হয়। এই জিনিসটা আমার কাছে আছে, তোমরা যখন ইউনিভার্সিটিতে আসবে তখন দেখতে পারবো ফিজিক্যালি। এবং এটা ইয়া হিসেবে থাকে, রোল হিসেবে, তার যেরকম বড় তার রোল থাকে, বা তোমার ধানের ধান বা আটা গম ভাঙায় যেসব মেশিন, ওখানে বেল্ট যে সিস্টেম আছে, অনেকটা এই ধরনের, এটা বেল্টের মধ্যে।
কিন্তু এখানে দুইটা জিনিস আছে, একটা একটা হলো প্লাস ইয়ার শিট, তার উপরে একটা কাপড়ের যে টেক্সচার, দুইটা জিনিস থাকে। এটা রোল হিসাবে থাকে। এটাকে কিভাবে ইনসার্ট করা হয় দেখো, এটাকে এই যে ইনস্ট্রুমেন্ট নিয়ে, এই যে দেখো এখানে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এই যে এইখানে এই যে লম্বা রডটা দেখছো, এটা একটা রিগ আছে, এর মাথায় হুক আছে, হুকের সাথে এই যে এইখানে এই যে পিভিডিটা আটকে দেওয়া হয়। আটকে দিয়ে তোমার যত ডেপথ, যদি 50 ফিট হয় তাহলে 50 ফিট নিচে এটা ওর সাথে চলে যায়, যাওয়ার পর উপরে এই যে কেচি দিয়ে এটা কেটে ফেলতে হয়। তাহলে এইভাবে এটা ইসে কুইক মেথড, খুব তাড়াতাড়ি অনেকগুলো করতে পারবে। তারপরে এই ক্ষেত্রে কোনো তোমাকে ওই যে আগেরটা স্যান্ডে হোল করতে হয়, আবার ব্যাকফিল করতে হয়, এরকম কিছু করতে হবে না। জাস্ট এটা ধরে নিয়ে যাবে, উপর দিয়ে কেটে দেবে। কিন্তু এটা একটু কস্টলি। দুইটার মধ্যে তফাৎ কি, একটা হচ্ছে বেশি সময় লাগে আর এটাতে কম সময় লাগে, আর এটা একটু কস্টলি, ওইটা লেস কস্টলি। ওইখানে হোল করতে হয়, এখানে কোনো হোল করতে হয়, এই জন্য এটা খুব কুইক। বাট আগে আগে আমাদের দেশে ওই স্যান্ড ড্রেনে বেশি করা হতো, এই টেকনোলজি ছিল না। এখন এখন তোমার পিভিডি অনেক জায়গায় হয়, এই যে এই জিনিসগুলো অনেক জায়গায় হয়, বিশেষ করে রোডসে, তারপরে ওয়াটার বোর্ডে, এসব জায়গায় বেশি হয়। তাহলে এই এই জিনিসগুলো পরীক্ষাতে কি টিকা হিসাবে আসতে পারে। যে প্রশ্নগুলো দেখা আগের বছরের, যে স্যার এটা কতদিন লাগতে পারে? ওটা 2-3 মাস লাগলে স্যান্ডগ্রেনটা। হ্যাঁ স্যার এই প্রি ফ্যাব্রিকেটেড ভার্টিক্যাল রেঞ্জটা স্যার কতদিনের মতো লাগতে পারে স্যার? কি লাগতে পারে বুঝতেছি না। স্যার টাইমটা কতদিন লাগতে পারে স্যার? এটা মানে খুব ওটা কুইক, 2-3 মাস। দুইটাই কুইক। এটা হচ্ছে তোমার অনেক, যদি খুব একটা সফিস্টিকেটেড জায়গায় খুব তাড়াতাড়ি করতে যাও তাহলে এই মেথডে যেতে হবে। স্যার এটার মেকানিজমটা কিরকম স্যার? আগেরটা না পুরোপুরি ডিটেইলসে একই বুঝলাম একই এটা। মেকানিজম এক, ম্যাটেরিয়ালস আলাদা, মেকানিজম এক। আগেরটা যেভাবে পানি বেরোতো এটা ঠিক সেম ভাবে বাইরে হবে, তবে এর মেকানিজম একই, ম্যাটেরিয়াল আলাদা, এই হলো কথা। ঠিক আছে। আচ্ছা, এর পরের জি স্যার। স্লাইডে আমরা যাই। দেখো এখানে এগুলো আমি তোমাদেরকে পড়াইছিলাম, এটা জাস্ট তোমাদের অরোরার বইতে দেখবা, কজেস অফ প্রি কনসিডারেশন ইন সয়েল, বিভিন্ন কারণে সয়েলে প্রি কন্ডিশন হতে পারে। আমি এখানে 3টা পয়েন্ট দিচ্ছি, ওই বইতে আরো 7-8টা পয়েন্ট আছে, তোমরা একটু দেখে নিও। একটা হতে পারে যে কোনো ওভারবার্ডেন প্রেসার ছিল, কোনো কারণে এরোশন হয়ে ওই জিনিস, অর্থাৎ ধরো একটা বালির পাহাড় ছিল একটা জায়গায় 100-150 বছর আগে, এই বালির পাহাড় এরোশন হতে হতে এখন প্লেন ল্যান্ড হয়ে গেছে। তাহলে ওই বালির তো একটা ওজন ছিল পাহাড়ের, তাহলে ওইখানকার সয়েলে কি হচ্ছে, সয়েলটা প্রি কনসলিডেটেড, অর্থাৎ আগের থেকে তার উপরে কিছু প্রেসার নিয়ে আসছে। এটা একটা কারণ হতে পারে। আবার আমি তোমাদের ক্লাসেও বলছি, যদি কোথাও ধরো 5তলা বিল্ডিং ছিল, ভেঙে ফেলছে, এখন 10তলা করবা, তাহলে 5তলা বিল্ডিং তো ওই সয়েল আগে নিয়েছে, এখন ভেঙে যাওয়ার পরে বোঝা যাচ্ছে না, তাহলে ভাঙার কারণে কি হবে, আগে যে লোড ছিল সেটার জন্য প্রি কনসলিডেশন প্রেসার থাকবে। আর ক্যাপিলারি রাইজ অফ ওয়াটার, অর্থাৎ কোনো কারণে যদি পানি ক্যাপিলারি রাইজ হয়, তোমরা ক্যাপিলারি রাইজ ফিজিক্সে পড়ছো, যেমন চিকন যদি পাইপ থাকে, পানি উঠে প্রেসার, এগুলো ক্যাপিলারি রাইজ, সারফেস টেনশনের জন্য। তাহলে সয়েলে এরকম যদি চিকন কোনো পোর থাকে, তখন কিন্তু পানি উঠে যায়। আর পানি উপরে উঠলে ওই পানি ওই লেয়ারের বালি, ড্রাই বালিকে কি করে, স্যাচুরেটেড করে, ভিজায় ফেলে। আর স্যাচুরেটেড করলে কি হবে, এর ইউনিট ওয়েট বেড়ে যাবে। ইউনিট ওয়েট বাড়া মানে কি, লোড বেড়ে যাচ্ছে। তাহলে এই ক্যাপিলারি রাইজের কারণে কি হতে পারে, প্রি কনসলিডেশন হতে পারে। এখানে আমি 3টা কজ বলছি, তোমরা আরো 2-3টা কজ একটু পড়ে নিবা বইতে। তারপরে দেখো, আমরা যে টারজাগিস ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন থিওরি পড়ছি, তোমার অরোরার বইতে পেজ 1 করে এই লিমিটেশন গুলো আছে, যে এই ইকুয়েশনটা যে আমরা ডেভেলপ করলাম কয়েকটা অ্যাজাম্পশন নিয়ে, 6-7টা,
এই অ্যাজাম্পশন নেওয়ার পরেও আমাকে কি করতে হবে, দেখা যাচ্ছে যে এটা কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কি? প্রথম লিমিটেশন হচ্ছে যে ড্রেনেজ path অর্থাৎ HDR, thickness of deposit in the field is variable, অর্থাৎ তুমি এইখানে ড্রেনেজ ক্লে লেয়ার পাচ্ছ 10 ফিট, এইখান থেকে 50 ফিট দূরে যাবে হয়তো বা 5 ফিট বা 6 ফিট, এগুলো ফিল্ডে কিন্তু variable। এটা একটা ডিফিকাল্ট লিমিটেশন। আরেকটা হচ্ছে ড্রেনেজ স্পেস এক এক সময় এক এক জায়গায় থাকে, এটাও একটা কি বলে লিমিটেশন। আর ফিল্ডের সবচেয়ে বড় জিনিস, ফিল্ডে কনসলিডেশন আর 3 ডিরেকশন, আর আমরা যেটা পড়ছি ল্যাবরেটরিতে সেটা হচ্ছে 1 ডাইমেনশনাল। এটা একটা ফ্যাক্টর। তাহলে 1 ডাইমেনশনাল দিলে মোটামুটি 90% উপরে হয়ে যায়, এই জন্য আমরা ওইটাই বেশি ডিল করি। আর 3 ডাইমেনশনাল তুমি যখন মাস্টার্সে যাবা তখন তুমি ওটা আরো একুরেটলি করতে পারবা, 3 ডাইমেনশনাল কনসলিডেশন। আর আমরা ল্যাবরেটরিতে লোডটা কি দিই, একদম সাথে সাথে দিই, যেমন 50 কেপিএ, তারপরে 100 কেপিএ, যখন যা দিই একটা লোড দিই 24 ঘন্টা রাখি তো সাথে সাথে দিতে পারে। কিন্তু ফিল্ডে কিন্তু তা হয় না। ফিল্ডে প্রথমে তুমি ফাউন্ডেশন দাও, তারপরে কি বলো প্লেন লেভেল করো, তারপরে কলাম করো, তারপরে ফ্লোর করো, স্ল্যাব করো, একতলা দোতলা, এইভাবে। মানে এটা ইনস্ট্যান্টেনিয়াসলি হচ্ছে না, লোডগুলি সেলডম মানে প্রায় হয়েছে, মানে একসাথে হচ্ছে না। তো এই ধরনের কিছু লিমিটেশন আছে। এই লিমিটেশন গুলো আমি এখানে 4টা বলছি, তোমরা বই থেকে আরো 2টা লিখে নিবে যে টার্জাগি সলিউশনের 1 ডাইমেনশনাল কনসিডারেশন থিওরিতে কি কি লিমিটেশন আছে পরীক্ষায় আসে, সেগুলো একটু দেখতে হবে। তারপর আরেকটা জিনিস এখানে দেখো, এখানে আমি একটা ইকুয়েশন দিচ্ছি। আমরা তো এর আগে দেখলাম না অনেকগুলো ইকুয়েশন, এই যে এখানে অঙ্কটা দেখলাম, দেখো এই যে এটা হলো সেটেলমেন্ট ইকুয়েশন ফর নরমালি কনসলিডেটেড। এরপরে আমরা ওভার কনসলিডেটেড জন্য সিএস দিয়ে আমরা এর আগে ক্লাসে দেখাইছি। এখন এই কনসলিডেশন সেটেলমেন্ট আবার এইভাবেও এই ইকুয়েশন দিয়েও তুমি বের করতে পারবে। এটা কি এইচ এম বি ডেল সিগমা প্রাইম। এটা যদি এইচ হলো ক্লে লেয়ারের থিকনেস, ডেল সিগমা হলো স্ট্রেস ইনক্রিমেন্ট, আর এমবি হলো কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এটা যদি জানা থাকে, এখন বলবো স্যার এটা কিভাবে আসলো সেটা দেখো। এই যে ইকুয়েশনটা, এটা হলো বেসিক ইকুয়েশন অফ কনসলিডেশন। এটা আমরা জানি, ওই যে সিসি ডিসি সেটা কোথা থেকে আসে, ডেল ইর ভ্যালুটার থেকে। সিসিটা হচ্ছে ই লগ পি সিগমা প্রাইম কার্ভ থেকে স্লোপ। এখন আমরা জানি কি, আমরা জানি এই যে এবি, এবি হলো, আমি গত 2 ক্লাস আগে বলছি, এবি হলো কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। এবি সমান হচ্ছে ডেল ই ডিভাইডেড বাই ডেল সিগমা প্রাইম। ঠিক আছে, তাহলে ডেল ই সমান কি হবে, এবি ডেল সিগমা প্রাইম, এই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। তারপরে আবার এবি বাই 1 প্লাস ই জিরো হচ্ছে এমবি, তাহলে এটা এখানে বসালাম। তাহলে এখানে বাকি থাকে কি এইচ আর ডেল সিগমা প্রাইম। তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্নতে তোমার এমবির ভ্যালু দেওয়া থাকতে পারে বা এবি এবং ই জিরো ভ্যালু দেওয়া থাকতে পারে। তখন তোমাকে যদি সেটেলমেন্ট বের করতে বলা হয় তখন তোমাকে এই ইকুয়েশন ইউজ করতে হবে। তখন কিন্তু আগের ইকুয়েশন ইউজ করতে পারবা না, কারণ এখানে সিসি ভ্যালু কোথায় পাবা, অন্য ভ্যালুগুলি তো তুমি পাবা না। তখন এই ভ্যালু ইউজ করে বের করতে হবে। ঠিক আছে, এইটা অঙ্কের জন্য একটু মনে রাখতে হবে, এটা মনে রাখবে এই ইকুয়েশন। স্যার এটা কি তাহলে নরমালি কনসলিডেটেড কে ওভার কনসলিডেটেড কে মানে দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য? এগুলির জন্য এটা হলো যখনই তোমার ডাটায় এবি মানে ভলিউম অফ কোএফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, ইনিশিয়াল ভয়েড রেশিও, এই দুইটা দিলে তুমি এই ইকুয়েশন ইউজ করলে পাবা। আর বলা হয় যে না কোএফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি ভ্যালু দেওয়া আছে, ডেল সিগমা প্রাইম আছে, এইচ দেওয়া আছে, তাহলে সরাসরি ইকুয়েশন, এইখানে কোনো ওগুলি লাগবে না।
এখন তোমার ডাটা দেখে বুঝতে হবে তুমি কোন ইকুয়েশন ইউজ করবে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার, কিন্তু স্যার এত সূত্র মনে রাখাটা তো অনেক কঠিন হবে স্যার। আরে এই সূত্র মনে রাখতে পারবে না, আর কি মনে রাখবে তুমি? এটা তো একটা সূত্র, এরকম তো স্যার আরো অনেক সূত্র আছে। না, ওগুলি তো আরো সোজা। ওগুলি তোমার সিস্টেম করে নিলে, তোমাকে টেকনিক করলে দেখবে একটা পারলে সব পারবা। তোমাকে একটু কি করতে হবে, ওয়ার্ক করতে হবে। শুধু ক্লাস শুনে বসে থাকলে তো হবে না। ক্লাস গুলি রেকর্ড আমি দিচ্ছি যেহেতু, এগুলো আবার কয়েকবার দেখবা, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে এইখানে স্লাইড শেয়ার, কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে কারোর? স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার স্যান্ড ড্রেন আর স্যান্ড পাইল দুইটা কি স্যার সেম জিনিস নাকি স্যার আলাদা? আচ্ছা, সুন্দর প্রশ্ন বলছো। স্যান্ড ড্রেন, স্যান্ড পাইল, কেমন? জি স্যার। জি স্যার। স্যান্ড ড্রেনটা হলো পানি পাস করার পারপাসে ইউজ করা হয়, কেমন? এবং এটা স্যান্ড পাইলটা হচ্ছে ওই একই কাজেই ইউজ করা হয়, মানে দুইটা মোটামুটি ফাংশন এক। এবং এটা নাম আলাদা হচ্ছে যে ওই স্যান্ড পাইল হলে আরেকটু ঘন হবে এবং পানিটা বের হয়ে যায়, এটা কিছু লোড হয়। স্যান্ড পাইলের ক্ষেত্রে আরেকটু ওই যে স্যান্ড যেখানে আমি হলে দিচ্ছি এগুলো আরেকটু কম্প্যাক্ট করে দিতে হয়। কম্প্যাকশন পাইল আমি তোমাদেরকে পড়াইছি, কম্প্যাকশন, ওইখানে স্যান্ড পাইল সম্বন্ধে বলা আছে, কেমন? ওইখানে স্যান্ড পাইল সম্বন্ধে বলা আছে। সেই ক্ষেত্রে ওই ইয়াটা একটু কম্প্যাক্ট করে দিতে হয় যেন এটা আরেকটু লোড নিতে হবে, আর এখানে লুজ দিতে হবে যেন পানিটা বের হয়ে যায়। ভয়েড না থাকলে তো পানি বের হবে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার রিজিড ফুটিং আর ফ্লেক্সিবল ফুটিং ডিফারেন্সটা কই স্যার? রিজিড ফুটিং আর কি? ফ্লেক্সিবল ফুটিং। রিজিড ফুটিং যেন আমরা যেগুলি ম্যাক্সিমাম ইউজ করি আরসিসি যেগুলি আছে, কেমন? আরসিসি মানে সিমেন্ট, কনক্রিট, রড যেগুলো দিয়ে ইউজ করা। আর এছাড়া মাটির যেসব ফাউন্ডেশন সেগুলো হলো ফ্লেক্সিবল, যেমন এমব্যাকমেন্ট। এমব্যাকমেন্টটা কি মাটির তৈরি না? এই যে রাস্তা বলো, বাঁধ বলো, কি মাটি দিয়ে তৈরি হচ্ছে, এগুলো হলো ফ্লেক্সিবল পেমেন্ট, ফ্লেক্সিবল ফাউন্ডেশন, ঠিক আছে? এখন ম্যাক্সিমাম ফাউন্ডেশন হলো রিজিড। আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা যে কোনো ফাউন্ডেশনে। স্লাইড সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা বলো। জি স্যার। স্যার যে কোনো স্ট্রাকচারে কি স্যার ফাউন্ডেশনের আগে এই কাজটা করতে হয়? হ্যাঁ, লাগলে করবা। তোমার যদি অসুখ হয় তখন না ডাক্তার কাছে যাও না? হ্যাঁ, এখন তোমাকে দেখতে হবে তোমার লাগবে কিনা। আর তোমার যদি ওই ফাউন্ডেশনে ক্লেই না থাকে, মানি না থাকে, তুমি কেন এগুলিতে যাবে? ওইখানে যদি বালি থাকে শুধু, তাহলে তোমার তো কনসলিডেশন হবে না। ক্লে থাকলে নাও। এটা তোমাকে সয়েল বোর করে দেখতে হবে তোমার কোথায় কোথায় ক্লে আছে এবং পানির নিচে আছে কিনা, তুমি ফাউন্ডেশন কোথায় দিবা, সেই লোডটা ওইখানে গেলে সেটেল হবে কিনা সেটা দেখে করতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বলে স্লাইডটা স্টপ করতেছি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই তোমাদের ক্লাস হবে। আমি রেকর্ডটা দিয়ে দিয়েন স্যার। হ্যাঁ দিয়ে দিব। আগেরগুলি পাইছো না? জি স্যার, পাইছি স্যার। দেখি আজকে কিছুক্ষণের মধ্যে পারলে দিয়ে দিব। জি স্যার। ঠিক আছে, আমরা শোনো, আমি হয়তো তোমাদের আফতাবের সাথে আলাপ করে নিয়ে অ্যাসাইনমেন্ট দিব একটা, হয়তো কিছু, কেমন? পরে জানাই দিব কোনটা কিভাবে কি করবা, কতটুকু হবে এটা দিয়ে দিব। আপাতত এইভাবে ক্লাস করে দেখি, কালকে দিতে পারলে তো কালকে দিব, নইলে নেক্সট উইকে ইনশাল্লাহ দিব অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? এই কনসলিডেশনের উপরে হয়তো আগামী দিন আমাদের ফাউন্ডেশন চ্যাপ্টার শেষ হয়ে যাবে, এরপরে আমরা শেয়ারে যাব। ভালো থাকো, কেমন? হ্যাঁ, জি স্যার, দোয়া করবেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, দোয়া করো সবাই সবার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।